পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে প্রশ্নবিদ্ধ হবে ভোট, দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই, মত বিশ্লেষকদের। আস্থা ফেরাতে না পারলে নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে ইসি। গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ। আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম রায়, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আশা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের উপর সন্ত্রাসীদের হামলা, প্রকাশ্যে গুলি করে কর্মকর্তাকে হত্যা, আশঙ্কাজনক 3 জন সিএমএইচে, সাঁড়াশি অভিযানে যৌথ বাহিনী। আগে যে কারিকুলামটা ছিল ওইটা চেঞ্জ হয়ে গিয়েছিল আমাদের বেলায়, তো আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছিল। আমরাও একটা জিনিসে অভ্যস্ত আছি, নতুন কিছু আসলে ওইটার সাথে মানিয়ে নিতে আমাদের একটু কষ্ট হয়। নতুন শিক্ষাবর্ষে আবারও বদলেছে পাঠ্যক্রম, বারবার পরিবর্তনে ব্যাঘাত ঘটতে পারে পড়াশোনায়, অভিযোগ শিক্ষার্থীদের। খাপ খাওয়াতে বেগ পেতে হয় মফস্বলের স্কুলগুলো। এবং আশ্বাসেই ঝুলে থাকলেও তিস্তা মহাপরিকল্পনা, অন্তর্বর্তী সরকারের ঘোষণায় চলতি মাসে প্রকল্প উদ্বোধনের কথা থাকলেও হচ্ছে না, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সকালের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। পোস্টাল ব্যালট নিয়ে প্রশ্ন ওঠায় ভোট প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। তারা বলেন, এ নিয়ে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলেন, আস্থা ফেরাতে না পারলে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট গ্রহণযোগ্যতা হারাবে। এদিকে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন এনে প্রার্থীর নাম সহ প্রতীক যুক্ত করতে যাচ্ছে ইসি। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে 15,33,683 জন নিবন্ধন করেছেন। নিবন্ধিত প্রায় 8 লাখ প্রবাসী বাংলাদেশি ভোটারের জন্য 122টি দেশে ইতোমধ্যে ব্যালট পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট পৌঁছানোর পরই ঘটে বিপত্তি। বাহরাইন, ওমান, কুয়েত সহ কয়েকটি দেশে একই ঠিকানায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া বিএনপির ধানের শীষ প্রতীক ভাজের স্থানে থাকায় শুরু হয় বিতর্ক, পাল্টাপাল্টি অভিযোগ তোলে রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা বলছেন, এমন বিতর্ক এড়াতে পারত ইসি, এর দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই। একজনের হাতে 10টা ব্যালটের খাম গেল আর সে সবগুলো ভোট দিয়ে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। বাট কতগুলো চ্যানেলে কিছু মেসেজ দিতে হবে, অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে কনসুলেট, হাই কমিশন, এমবাসি, তাদের মাধ্যমে, একই সঙ্গে বাঙালি কমিউনিটি যারা আছে তাদের তো নানা রকম গ্রুপ আছে, অ্যাসোসিয়েশন আছে, তাদের মাধ্যমে, যেগুলোর থেকে যেন তারা বিরত থাকে। ব্যালট নিয়ে প্রশ্ন ওঠায় ভোট প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ইসির নিরপেক্ষতার প্রশ্নে আস্থাহীনতা তৈরি হয়েছে। এটি ফিরিয়ে আনতে না পারলে ভোটের গ্রহণযোগ্যতা হারাবে ইসি। এক ধরনের রিমার্স ছড়িয়ে গেছে, এটা নিয়ে এক ধরনের ল্যাক অফ ট্রাস্ট তৈরি হয়েছে। প্রথমবারের মতো আমরা যে প্রবাসী ভোটিংয়ের যাত্রাটা শুরু করলাম, এটা গ্রহণযোগ্যতা, এটা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। সামগ্রিকভাবে যদি আমি বলি, তো আমার কাছে মনে হয় যে আসলে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ হয়েছে, কারণ নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি আছে, কিন্তু এর মধ্যেই যদি এই ধরনের ঘটনা ঘটে, তো সেক্ষেত্রে আসলে তাদের যে কর্মসম্পাদন সামর্থ্য, সেইটা বিষয়ে আসলে প্রশ্ন উত্থাপন হতে পারে। এমন বিতর্কের মুখে দেশের ভেতরের পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ নিয়ে কথা বলতে চাইলে সচিব সহ কমিশনের কেউই কথা বলেননি। তবে কমিশনার রহমানুল মাসুদ জানান, বিদেশে পুনরায় ব্যালট পাঠানোর সুযোগ নেই। বিদেশে অনেক আগে পাঠানো হচ্ছে, এখন আমরা তো ব্যালট এখান থেকে এখানে পাঠিয়েছি বাংলাদেশে। জি না, বিদেশে পাঠাবো না। পোস্টাল ব্যালটে বিদেশের জন্য কোনো পরিবর্তন হবে না। দেশের জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি দেওয়া যাবে, এই যে নর্মাল ব্যালট মার্কারে আমরা ওই নাম সহ থাকবে, চিন্তা ভাবনা করতেছি। এখন শুধু বলেন যে বিবেচনা, চিন্তা ভাবনা করতেছি। প্রতীক বরাদ্দের পরই দেশের ভেতরে নিবন্ধনকৃতদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে ইসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে দেশকে মুক্ত করতে গণভোটে হ্যাঁতে সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় গণভোটের প্রচারণার অংশ হিসেবে হ্যাঁ ভোটের পক্ষে ভিডিও বার্তা দেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে কাঙ্ক্ষিত দেশ গড়ার সুযোগ এসেছে, তার বাস্তবায়ন হবে গণভোটে হ্যাঁ বিজয়ের মাধ্যমে। ইচ্ছে মতো বদলানো যাবে না সংবিধান, বিচার ব্যবস্থা স্বাধীন হবে বলেও উল্লেখ করেন প্রধান। জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য
দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠকে নির্বাচন, দ্বিপাক্ষিক সম্পর্কে, বাণিজ্য সহ নানা ইস্যুতে আলোচনা হয়। এদিন গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ আরও কয়েক দেশের রাষ্ট্রদূত। এ সময় নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন কূটনৈতিকরা। নির্বাচন সামনে রেখে কূটনীতিকদের তৎপরতা বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে। সোমবার বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। একই দিন তারেক রহমানের কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতরা। এর আগে সকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। কূটনীতিকদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানান, কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে রাষ্ট্রদূতদের সঙ্গে। এছাড়াও বাণিজ্য, বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যুর মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায়, এখানে ট্রেড, ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন কোঅপারেশন, ইন্টারন্যাশনাল কোঅপারেশনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র উইল বি অ্যান ইম্পর্টেন্ট পার্টনার, ইউএস ইজ অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার অফ বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যু নিয়ে কিভাবে এটা আগামীতে আমরা একটা মাল্টিল্যাটারাল প্রসেসে এটা রিজলভ করা যায়, কারণ দিস উইল রিমেইন এ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন, ওয়ান অফ আওয়ার টপ প্রায়োরিটিস। আমরা এটা উই নিড টু রিজলভ দিস। সেখানে আমরা মাল্টিল্যাটারাল সাপোর্ট সিক করব। এ সময় দেশের নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন কূটনীতিকরা। ভালো একটা প্রসেসের দিকে এখন বাংলাদেশ যাচ্ছে। সো ইন টার্মস অফ যেভাবে বাংলাদেশের মানুষ এখন নির্বাচন নিয়ে এক্সাইটেড, তারও এক্সাইটেড যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হবে প্রায় 17 বছর পরে। এদিন 11 রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ। 24-এর আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম রায়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গুম সংস্কার বাস্তবায়ন হতো বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী। জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন তিনি। প্রাইম মিনিস্টার সেকেন্ড চান্স দিতে চান, এই কথা বলে 7 মাস পর আয়নাঘর থেকে মুক্তি দেওয়া হয় হুম্মাম কাদের চৌধুরীকে। মুক্তির পর গুমের কথা না জানাতে হুমকিও দেওয়া হয় তাকে। জিআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্য প্রদান শেষে শেখ হাসিনা ও গুমের সঙ্গে সংশ্লিষ্টদের সুষ্ঠু বিচার চান তিনি। যেই ব্যক্তিরা আদেশ দিয়েছিলেন, যারা হুকুমদাতা ছিলেন এই গুম ঘটনার সাথে, তাদের নামও প্রকাশ করা হয়েছে এবং তার সাথে সাথে ন্যায় বিচারের জন্য আমি আবেদন করে এসেছি। সোমবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের 10 জনকে হত্যা মামলায় সাবেক এমপি শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়েছেন। নারায়ণগঞ্জ শেষ করে উনি সিদ্ধিরগঞ্জে গিয়েছেন। সিদ্ধিরগঞ্জ শেষ করে উনি চিটাগং রোড খালি করেছেন এবং নিজে বলছেন যে আমার হাতে অস্ত্রের ছবি দেখলে নেতৃত্ব অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাগ না করে, তার অ্যাপ্রুভাল উনি ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে নিয়েছেন। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় অভিযুক্ত 8 পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। তাদের উপরে তাদের সুপিরিয়ররা আন্দোলনকারীদের উপর চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করতে প্রেশার ক্রিয়েট করে, গুলি করতে অস্বীকৃতি জানানোর পরে তাদেরকে কিভাবে গালাগালি করে, হুমকি দেয়। প্রসিকিউশন তাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রত্যেকেই এই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাবে বলে প্রসিকিউশন প্রত্যাশা করে। পুলিশ সদস্য হিসেবে সরকারের আদেশ পালনে তারা বাধ্য ছিলেন বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। এটি হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলার দ্বিতীয় রায়।
আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসী হামলার শিকার আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরে অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে র্যাব সদস্যদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয় ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তাকে। আরও ৩ জন আহত হন। জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে যান র্যাব 7-এর সদস্যরা। এ সময় তাদের গাড়ি গতিরোধ করে দুর্বৃত্তরা, ভাঙচুর করা হয় গাড়ি। র্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে র্যাবের 4 সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিলে মোহাম্মদ মোতালেব নামে র্যাবের 1 সদস্যকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য 3 জন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। মোহাম্মদ মোতালেব র্যাব 7-এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসীরা। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারে না। এমনকি পুলিশ, জেলা প্রশাসনের লোকজনও এলাকাটিতে প্রবেশ করতে গিয়ে অনেকবার হামলার শিকার হয়েছেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নতুন শিক্ষাবর্ষে বদলেছে দেশের পাঠ্যক্রম। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর বইয়ে এসেছে একাধিক পরিবর্তন। যুক্ত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, বাদ পড়েছে কিছু পুরনো লেখা। তবে ঘন ঘন এই পরিবর্তনে পড়াশোনায় স্বস্তির চেয়ে বিভ্রান্তি বাড়ছে বলে দাবি শিক্ষার্থীদের। শাহিনুর রহমানের ক্যামেরায় ফাহরিয়া ফারুকের রিপোর্ট। 1972 সাল থেকে এখন পর্যন্ত দেশে মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম বদলেছে 7 বার। সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায় 2022 সালের শিক্ষাক্রমে। জন অসন্তোষের মুখে সেটি বাতিল করে 2025 সালে নতুন পাঠ্যক্রম চালু করে অন্তর্বর্তী সরকার। 1 বছরের মাথায় পাঠ্যক্রমে আবারও পরিবর্তন, যার বেশিরভাগটাই এসেছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে। ইতিহাসের অংশ হিসেবে যুক্ত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু। 8ম শ্রেণীর সাহিত্য কণিকা বই থেকে বাদ দেওয়া হয়েছে একটি গদ্য। শিক্ষার্থীরা বলছেন পাঠদান ও মূল্যায়নে বারবার এই পরিবর্তনে ব্যাঘাত ঘটছে তাদের পড়াশোনায়। আগে যে কারিকুলামটা ছিল ওইটা চেঞ্জ হয়ে গিয়েছিল আমাদের বেলায়, তো আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছিল। আমরাও একটা জিনিসে অভ্যস্ত আছি, আমাদের টিচাররাও অভ্যস্ত আছেন, তো ওইটার থেকে নতুন কিছু আসলে না ওইটার সাথে মানিয়ে নিতে আমাদের একটু কষ্ট হয়। এক টাইমে পরীক্ষা সিস্টেম, এরপরে সাথে অনেক ধরনের অ্যাসেসমেন্ট, কো কারিকুলার অ্যাক্টিভিটি, তো এগুলাই মানিয়ে নিতে আমাদের কষ্ট হয়। শিক্ষকরা বলছেন বারবার পরিবর্তনের ফলে নতুন পাঠ্যক্রমের সাথে খাপ খাওয়াতে বেগ পেতে হচ্ছে মফস্বলের স্কুলগুলোর। ঘন ঘন পরিবর্তন হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বেশ ব্যাঘাত হয় এবং তাদের পরীক্ষায় এটার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা বলছেন বারবার পাঠ্যক্রমের এই পরিবর্তন তখনই কার্যকর হবে যখন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কারিকুলাম বা শিক্ষাক্রম আসলে কোনো অপরিবর্তনীয় কোনো বিষয় নয়। এটি আসলে সময় এবং যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন করতেই হবে। শিক্ষাক্রম পরিবর্তনের কিছু সুনির্দিষ্ট ধাপ এবং পদ্ধতি আছে। কি ধরনের জনশক্তি বা কি ধরনের মানব সম্পদের চাহিদা রয়েছে সেই বিষয়গুলো বিবেচনা করতে হয়। নতুন শিক্ষাবর্ষে প্রায় 21 কোটি 43 লাখ নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে এনসিটিবি। যদিও মাধ্যমিক স্তরের অনেক শিক্ষার্থী এখনো হাতে পায়নি নতুন বই। বিষয়বস্তুকে মুখস্থ নির্ভর না রেখে সমন্বিতভাবে উপস্থাপন করা হয়েছে এবছরের পাঠ্যক্রমে। পরিবর্তন আনা হয়েছে ইতিহাসেরও বেশ কিছু বিষয়ে। জোর দেওয়া হয়েছে বিশ্লেষণধর্মী এবং দক্ষতা নির্ভর শেখায়, যা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। আবারও চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় প্রসঙ্গ। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যুক্ত হব তার সাথে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং আরও 4 জন পুলিশ কর্মকর্তা এবং 3 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে আজ জুলাই আগস্ট আন্দোলনের একটি হত্যা মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা ধারণা করতে পারছি যে বেলা 12টার দিকে আদালত
তার কার্যক্রম শুরু করবেন এবং রায় ঘোষণা করবেন। এই ঘটনাটি হচ্ছে 24-এর 5 আগস্টের সকালে রাজধানীর চানখারপুলে পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের উপর তারা নির্বিচারে গুলি চালান এবং এই সময়ে আদালত যে প্রমাণাদি উপস্থাপন করেছেন সেখান থেকে আমরা জানতে পেরেছি যে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি ওয়্যারলেস বার্তার মাধ্যমে তা মাঠের পুলিশদের নির্দেশনা দেন যেন আন্দোলনকারীদের উপর চাইনিজ রাইফেল ব্যবহার করে লক্ষ্য করে তাদেরকে গুলি করা হয় এবং সাক্ষীরা যেটা জানিয়েছেন যে যেই সকল পুলিশ সদস্যরা এই নির্দেশনা পালনে তারা দ্বিমত জানায় তাদেরকে সেই সময়ে তিরস্কৃত করা হয় এবং গালাগালি করা হয়। পরবর্তীতে এখানে কয়েকজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে যারা আন্দোলনকারীদের উপর লক্ষ্য করে তাদের উপর গুলি চালান এবং এই গুলির সময় সেখানে আন্দোলন চলাকালীন অবস্থায় 6 জন শিক্ষার্থী নিহত হন, যার মধ্যে রয়েছেন 10ম শ্রেণীর আনাস, যার তথ্য আমরা জানতে পেরেছি যে তিনি মায়ের কাছে চিঠি লিখে তিনি বিদায় নিয়ে এসেছিলেন যে আন্দোলনে তিনি দেশে স্বৈরাচার পতনে তিনি যাচ্ছেন এবং এই আন্দোলনে তিনি শহীদ হওয়ার কথাও তিনি তার চিঠিতে লেখেন। তো এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে আদালতে 26 জন সাক্ষী উপস্থাপন করা হয় যার মধ্যে রয়েছেন শহীদ পরিবারের সদস্যরা এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সেই প্রত্যক্ষদর্শীদের মধ্যেও কয়েকজন পুলিশ সদস্যরা এই ঘটনার সাক্ষ্য দিয়েছেন এবং তার এই ঘটনার সত্যতা কথা জানিয়েছেন। তো আমরা আশা করছি যে বেলা 12টার দিকেই আদালত কার্যক্রম শুরু হবে এবং আর কিছুক্ষণের মধ্যেই যে গ্রেপ্তারকৃত আসামি যারা রয়েছেন একজন শাহবাগ থানার তৎকালীন অপারেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং 3 জন পুলিশ সদস্যকে কিছুক্ষণের মধ্যেই আনা হবে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ আদালতের সামনে থেকে। আশ্বাসের বাণীতেই ঝুলে থাকলো তিস্তা মহাপরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের সময়ে বহুল আকাঙ্ক্ষিত এই প্রকল্প নিয়ে যে স্বপ্ন বুনেছিল তিস্তা অববাহিকার কোটি মানুষ তা আবারও ফিকে হতে বসেছে। অথচ পানি সম্পদ উপদেষ্টার ঘোষণা অনুযায়ী চলতি মাসেই এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল। তবে নতুন করে তিনি জানালেন আপাতত হচ্ছে না এই কাজ। শাকিল মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাদ। তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে দীর্ঘ সময় ধরে দাবি ওঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের, কিন্তু বিগত আওয়ামী সরকার বারংবার আশ্বাস দিলেও শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এই প্রকল্পকে। তিস্তাপাড়ের বাসিন্দাদের আন্দোলনের মুখে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয় মহাপরিকল্পনা বাস্তবায়নের। উত্তরের 5 জেলায় আয়োজন করা হয় গণশুনানিরও। পানি সম্পদ উপদেষ্টার তরফ থেকে ঘোষণা আসে 26 সালের জানুয়ারিতে চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বহুল আকাঙ্ক্ষিত মহাপরিকল্পনার কাজ, যা শেষ হবে পরবর্তী 5 বছরে। আমাদের প্রকল্প দলিলে লেখা আছে কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। 12,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। তবে আবারও আশাভঙ্গ হলো তিস্তার ভাঙন প্লাবনে টিকে থাকা কোটি হৃদয়ে। সোমবার পানি সম্পদ উপদেষ্টা রংপুর সফরে এসে জানান আপাতত হচ্ছে না মহাপরিকল্পনার কাজ, তবে চীন তাদের প্রস্তুতির কথা জানায়। চুক্তি স্বাক্ষর করে ফেললে তো এটা পরিবর্তন করা অনেক কষ্টের হয়ে যাবে, বরং এমন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাই যে উভয় দেশের জন্য এই বিষয়টা সহনশীল হয়। এটা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না। I see the concrete progress is making. So we are on the process to promote this project. অধিকার কর্মীরা বলছেন অন্তর্বর্তী সরকারের ঘোষণায় যে প্রত্যাশার আলো জেগেছিল তা হতাশায় রূপ নিয়েছে। তবে মহাপরিকল্পনা বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। একটা সুনির্দিষ্ট তারিখ দেবার পরে যখন এটি পিছিয়ে গেছে এবং পুনরায় যাচাই বাছাই এবং অন্যান্য কিছুর নামে যখন এটা পিছাচ্ছে তখন আমরা একটু আশঙ্কাগ্রস্ত হই। আমরা তিস্তাপাড়ের মানুষ, আমরা সংগ্রাম করে জীবন জীবিকা নির্বাহ করি, আমরা সংগ্রামীভাবেই আমরা এটা আদায় করব। 2014 সাল থেকে ভারত তিস্তার পানি একতরফা প্রত্যাহার ও বর্ষা মৌসুমে পানি ছেড়ে মহা দুর্যোগ সৃষ্টি করলে তিস্তা পাড়ের মানুষ আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। নীলফামারীতে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলের পাড় ভেঙে বিলীন হয়েছে ফসলি জমি। সর্বস্ব হারিয়ে মাথায় হাত অসহায় কৃষকদের। বড় মৌসুমে ধানের আবাদ নিয়েও রয়েছে শঙ্কা, তবে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মোহাম্মদ সোহেলের
ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। হু হু করে ঢুকছে পানি, তিস্তার জলে ভেসে গেছে কষ্ট করে ফলানো ফসল। চোখের সামনে বেঁচে থাকার সম্বলটুকু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক। ধসে পড়েছে নীলফামারী সদরের ইটাখোলায় কামারপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তিস্তা সেচ প্রকল্পের প্রধান ক্যানেলের ৬০ ফুট অংশ। স্থানীয়দের অভিযোগ, সোমবার সকালে দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের পানি ছাড়া হয়। এতে আগে থেকে কিছু ভাঙা বাঁধ পানির চাপে বিলীন হয়ে যায়। যতদূর চোখ যায় দেখা যাচ্ছে পানি পুরোটাই আবাদি এলাকা পুরোটাই নষ্ট হয়ে গেছে। আলু লাগাইছে এলা যে পথের ভিখারি হয়ে গেল, এইগুলোর ক্ষতিপূরণ কে দেবে? আমাদের যে এই ক্ষতিটা হলো, এই ক্ষতিটা আমাদের কিভাবে পূরণ হবে? পানি উন্নয়ন বোর্ড যে এইভাবে পানি ছাড়বে এটা তো কিন্তু তার ঠিক হয়নি। সরকারের প্রতি আমাদের বিনীত আবেদন, আমাদের জন্য ক্ষতিপূরণটা আমাদেরকে দেয়। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। যে পরিমাণ ক্ষতি হয়েছে এখানে সেটা হচ্ছে আমরা নোট নিয়েছি এবং আমরা আমাদের যে অথরিটি আছে আমরা সেখানে কথা বলবো যে ক্ষতিপূরণের একটা বিষয় যাতে হয়। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছি, টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সার্বক্ষণিক তাদেরকে আমরা সহায়তা দেওয়ার জন্য আমরা সবসময় খোঁজখবর রাখছি এবং তাদেরকে দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর। প্রায় ১,০০০ বিঘা জমির ফসল ক্ষতি হয়েছে দাবি কৃষকের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। 7 বছরেও প্রতিশ্রুতি মতো চালু হয়নি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস OSS। তাই বাধ্য হয়ে এখনও দপ্তরে দপ্তরে ছুটতে হচ্ছে ভোগান্তি কমার প্রত্যাশায় থাকা ব্যবসায়ী উদ্যোক্তাদের। সফলতার স্বপ্ন দেখানো বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীও মানছেন তাদের দুর্বলতার কথা, তবে আবারও আশ্বাস শিগগিরই মিলবে শতভাগ ওয়ান স্টপ সার্ভিস। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধে 2019 সালে ওয়ান স্টপ সার্ভিস বা OSS সেবা শুরু করে বিডা। এরপর 7 বছর পেরিয়ে গেলেও পুরোপুরি স্টপ হয়নি হয়রানি, দাপ্তরিক কাজে ছুটে বেড়ানো ভোগান্তি। ব্যবসায়ীদের অভিযোগ, অনলাইনে সেবা না পেয়ে এখনো যেতে হচ্ছে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে। আমরা এখনো সেই 20-25 জায়গায় আমাদেরকে দৌড়াতে হচ্ছে, এটা ইমপ্লিমেন্টেশন এখনো আমরা দেখছি না। ওয়ান স্টপ সার্ভিসটা তো সবসময় সব দিক দিয়ে ভালো, কিন্তু আসলে আদৌ কি বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস কেউ দিতে পারে? কিন্তু খুব যে একটা সাকসেস পেয়েছে তা আমার মনে হয় না। তবে হ্যাঁ, এখন যে নতুন বিডার যে নেতৃত্ব আছে এবং এখন যদি উনি সত্যি যদি ওয়ান স্টপ সার্ভিস চালু করতে পারেন, আমরা সবাই উপকৃত হব। দ্রুত ও নির্ভরযোগ্য সেবা না পেলে শুধু প্রতিশ্রুতি আশ্বাসে বাড়বে না বিনিয়োগ, তৈরি হবে না কর্মসংস্থান, কর্মচাঞ্চল্য বাড়বে না অর্থনীতিতে। সব চ্যালেঞ্জকে সামনে এনে সত্যিকার ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করার কোনো বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার বিষয়টি স্বীকার করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যানও। আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধানের, এজন্য সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীদের। কেন আসলে মানুষ এই ওয়ান স্টপ সার্ভিস ইউজ করতে চাচ্ছে না? নিশ্চয়ই কোনো কারণ আছে, যেই কারণে ওনারা এখনো হাতে হাতে গিয়ে কোনো কিছু করে নিতে চান, কিছু অল্প কিছু টাকা সাথে দিয়ে দিতে হলে ওনারা ফিজিক্যালি গিয়ে করতে চান। কেন ওনারা ডাইরেক্ট এসে আমাদের এখানে করতে চাচ্ছেন না? এই ইনপুটটা যদি আপনারা মার্কেট থেকে পান, আপনাদের যারা স্টেক হোল্ডার তাদের কাছ থেকে পান, কাইন্ডলি আমাদেরকে দিবেন। আমরা চেষ্টা করব যে সেই আমাদের সিস্টেমটাকে অতটুকু ইমপ্রুভ করার জন্য। বর্তমানে বিনিয়োগকারীদের সেবা দিতে সরকারি বেসরকারি 63টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ বিডা। এর আওতায় 47টি সংস্থার 142টি সেবা দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মিলছে না পুরোপুরি। বিনিয়োগকারীদের অর্থ এবং সময় অপচয় রোধে নেওয়া হয় ওয়ান স্টপ সার্ভিস প্রকল্প, কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে মুখ থুবড়ে পড়েছে খাত। বিনিয়োগকারীদের হয়রানি কমাতে যথাযথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ খাতকে কার্যকর করে তোলার দাবি সংশ্লিষ্ট সকলের। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আইনি বাধাসহ নানামুখী জটিলতায় নিলাম না হওয়া 10,000-এরও বেশি পণ্য বোঝাই কন্টেইনার নিয়ে যেমন চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস, তেমনি নিলামে বিক্রি হওয়া আরও 564টি কন্টেইনার পণ্য ডেলিভারিও আটকে আছে। এই অবস্থায় পণ্য ছাড় নিতে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছে চট্টগ্রাম কাস্টম। শাকত টিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। আমদানিকারকের ছাড় না করা 20 ফুট সাইজের 2,878 টিউএস এবং 40 ফুট সাইজের 7,454 টিউএস কন্টেনারের পাশাপাশি 69,860 LCL ও 6,067 প্যাকেজ বাল্ক পণ্য এখন বন্দরের পাশাপাশি চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য গলার কাটা হয়ে দেখা দিয়েছে। হাজার কোটি টাকা মূল্যের এসব পণ্য এখনও নিলামে বিক্রি করতে পারেনি কাস্টমস। এগুলো থাকার কারণে আমাদের অপারেশনটা স্মুথ হচ্ছে না
এবং বিভিন্ন রকম ঝুঁকি থাকে, অনেক সময় দীর্ঘদিনের পুরনো মালামাল, বিভিন্ন রকম চুরির ঝুঁকি থাকে বা বিভিন্ন রকম দুর্ঘটনার ঝুঁকি থাকে, অগ্নি ঝুঁকি থাকে। মূলত মামলা সহ নানামুখী জটিলতায় বিদেশ থেকে আমদানি করা এসব পণ্য নির্ধারিত 30 দিনের মধ্যে ছাড় করতে পারেনি আমদানিকারক। আর নিয়ম অনুযায়ী এসব পণ্য নিলামে বিক্রি করার কথা, কিন্তু সেখানেও সৃষ্টি হয়েছে সংকট। নিলামে যাওয়ার পরে অনেক আমদানিকারক বিভিন্ন মামলা মোকদ্দমে দিয়ে নিলাম প্রথা বন্ধ করে দেওয়া হয়। এই কারণে একটা জটিলতা সৃষ্টি হয় এবং এর মধ্যে একটা দীর্ঘ সময় ক্ষেপণ হওয়ার কারণে অনেক পণ্য মান নষ্ট হয়ে যাচ্ছে। 15 থেকে 20 বছর আগে আমদানি করা পণ্য আটকা পড়ে আছে এই নিলাম শেডে। মামলা এবং কেমিক্যাল টেস্ট সহ দীর্ঘসূত্রিতার কারণে এসব পণ্য ছাড় না হওয়ায় গুণগত মান নষ্ট হয়ে গেছে। অনেক পণ্যই বিক্রির অযোগ্য, এমনকি নিলাম হওয়া পণ্য ছাড় করানো যাচ্ছে না। আর এতে শত শত কোটি টাকা ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী 2025 সালের সর্বমোট 2015 কন্টেনার পণ্য নিলামের জন্য তোলা হলো। বিক্রি হয়েছে 1073 কন্টেনার পণ্য। বিক্রি হওয়া পণ্যের মধ্যে মাত্র 509 কন্টেনার ডেলিভারি হলো। বাকি 564 কন্টেনার পণ্য এখনও আটকে আছে। বিশেষ একটা বড় লট 20 টন একটা খাদ্য, শুধু তাদের সিদ্ধান্তহীনতার কারণে মালটা শেষ হতো। খাদ্যের উপযোগিতাও নষ্ট হলো, দিল না। পরবর্তীতে পশু খাদ্য হিসেবে আমরা বিট করলাম, তাও দিল না কর্তৃপক্ষ। এখন ধ্বংস। এর দায়িত্ব কার? এই অবস্থায় নিলামে গতি আনার পাশাপাশি বিক্রি হওয়া পণ্য ডেলিভারির জট কাটাতে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। নিলামটা যাতে দ্রুত হয়, স্বচ্ছ হয় এবং জবাবদিহিতামূলক হয় এবং সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, সেটার জন্যই এই গণবিজ্ঞপ্তিটা দেওয়া হচ্ছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য ডেলিভারি নিতে ব্যর্থ হলে পণ্য এবং বিডারের জামানত দুটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শীত ও কুয়াশার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন বেশি। বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার সজল। ফরিদপুরে এই প্রচন্ড শীত এবং কুয়াশার কারণে কিন্তু শিশুদের, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের কিন্তু শীতজনিত রোগে তারা আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এবং ফরিদপুরের যে এই ডক্টর জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে কিন্তু প্রতিদিন 500-রও অধিক শিশুদের কিন্তু নিয়ে আসছে অভিভাবকরা, এবং তারা কিন্তু সর্দি, জ্বর এবং নিউমোনিয়ায়, বিশেষ করে কোল্ড ডায়রিয়ায় কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন এবং তাদেরকে কিন্তু এই চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে। এবং এই হাসপাতালটিতে 236টি শয্যা রয়েছে, যেটা কিন্তু এই মুহূর্তে পুরোটাই কিন্তু সম্পন্ন অবস্থায় রয়েছে। এছাড়াও কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর সদর হাসপাতাল সহ বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোতেও কিন্তু এই শিশুরা কিন্তু এই ঠান্ডা, সর্দি এবং এই জ্বর সহ কিন্তু যে কোল্ড ডায়রিয়া, এগুলো কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে এবং এদেরকে কিন্তু সাধারণত এই চিকিৎসা প্রদান করা হচ্ছে। এবং এই চিকিৎসকরা যেমনটি বলছেন যে এই শিশুদের প্রাথমিক যে সর্দি কাশি যেটা হচ্ছে, মানে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা দেওয়ার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু তাদেরকে গরম কাপড়ে ঢেকে রাখার কথা বলা হচ্ছে। এবং এই যে শিশুদের কিন্তু ডাবের পানি সহ বিভিন্ন ধরনের যে সামগ্রী রয়েছে, সেগুলো কিন্তু খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। একটু জানিয়ে রাখি যে শুধু এই ফরিদপুরের যে শিশু তা নয়, আশপাশের যে বিভিন্ন জেলা রয়েছে সেখান থেকেও কিন্তু এই শিশুরা এই শীতজনিত যে রোগে আক্রান্ত হয়ে তারা আক্রান্ত হচ্ছে এবং এই অভিভাবকরা কিন্তু এই শিশু হাসপাতালগুলোতে কিন্তু তারা নিয়ে আসছে। এবং সবচেয়ে যে একটি বড় বিষয় হচ্ছে যে জেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও কিন্তু ভিড় করছে এই শিশু বয়সী যে রোগীরা, তার শিশুদেরকে কিন্তু নিয়ে আসছে এই চিকিৎসকরা এবং অভিভাবকরা। এবং চিকিৎসকরা যেমনটি বলছেন যে এই ওষুধের এই চিকিৎসার পাশাপাশি কিন্তু তাদেরকে যে বিভিন্ন পরামর্শ কিন্তু তারা দিয়ে আসছেন। তো এই ছিল আসলে এই ফরিদপুরের যে হাসপাতালগুলোতে যে শীতজনিত রোগে যে শিশুরা যে আক্রান্ত হচ্ছে এবং তাদের যে এই শিশুরা কিন্তু এই অভিভাবকরা নিয়ে আসছে। এই হাসপাতাল থেকে শেষ ছিল, এই ফরিদপুরে ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম ফরিদপুর থেকে। দিন দিন অচল হয়ে পড়ছে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়কে লাগানো সিসি ক্যামেরাগুলো।
এ সুযোগে বেড়েছে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় পৌরবাসী। তবে শিগগিরই সিসিটিভি ক্যামেরাগুলো সংস্কার ও পুনঃস্থাপনের কথা জানালো পুলিশ। রুবেল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন জিয়াউর রহমান বকুল। ঠাকুরগাঁও শহরে চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে বসানো হয় সিসিটিভি ক্যামেরা। তবে রক্ষণাবেক্ষণ না থাকায় দিন দিন অচল হয়ে পড়ছে যন্ত্রগুলো। ফলে অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করা এখন কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সিসি ক্যামেরা নষ্ট হওয়ায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এতে নিরাপত্তা নিয়ে আশঙ্কায় পৌরবাসী। কেননা অপরাধী শনাক্ত না হওয়ায় একদিকে উদ্ধার করা যাচ্ছে না লুট হওয়া মালামাল, অন্যদিকে দিন দিন বাড়ছে অপরাধের মাত্রা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি শহরবাসীর। একবার আমি আমার মোটরসাইকেলটা চৌরাস্তাতে রাখছিলাম, আমার হেলমেটটা নিয়ে চলে গেছিল। তখন একবার সিসি ফুটেজের জন্য গেছিলাম, সিসি ফুটেজ কিন্তু দিতে পারে না। তো এখানে সিসি ক্যামেরা না থাকার কারণেই এগুলো চুরি হচ্ছে। তাদের যদি সিসি ক্যামেরা ঠিক থাকতো তাহলে কিন্তু চিহ্নিত করতে পারতো যে আসলে কে চুরি করছে। চুরি হচ্ছে মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন প্রকার অকারেন্স ঘটতেছে। এইগুলা থেকে মুক্তির জন্যই আমাদের সিসি ফুটেজগুলো অনতি বিলম্বে সংস্কার প্রয়োজন। সব ক্যামেরা নষ্ট, এগুলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। তবে শীঘ্রই সিসিটিভি ক্যামেরাগুলো সংস্কার ও পুনঃস্থাপনের কথা জানায় পুলিশ। রিয়েল টাইমে পয়েন্টগুলো দেখতে পারি, এই পয়েন্টগুলোতে কি ঘটছে, যানজট হচ্ছে কিনা। আর যদি রাস্তায় কোনো অপরাধ সংঘটিত হয়, পরবর্তীতে অপরাধী শনাক্তকরণে এই সিসিটিভি ক্যামেরা খুবই কাজে আসছে। কিছু ক্যামেরা আমাদের অচল হয়ে যায়, সেই ক্যামেরাগুলো আমরা সংস্কারের পূর্বক এগুলো ঠিক করে আমাদের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলোতে আবার মোতায়েন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। পুলিশের তথ্য মতে 2016 সালে ঠাকুরগাঁও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। বর্তমানে পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে 27টি। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সমতলের চায়ের রাজধানী পঞ্চগড়ে চা বাগানগুলোতে শুরু হয়েছে প্রোটিং কার্যক্রম। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে টানা 2 মাস চা পাতা উত্তোলন ও চা প্রক্রিয়াজাতকরণ কারখানা বন্ধ থাকায় এই সময়টাকে কাজে লাগিয়ে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পঞ্চগড় থেকে সোহাগ হায়দার। নতুন কুড়ি ও পাতা উৎপাদনের প্রস্তুতিতে কোথাও পরিষ্কার করা হচ্ছে আগাছা, কোথাও আবার গাছের মাথা ও ডালপালা ছেটে দেওয়া হচ্ছে। এতে করে পুরো বাগান জুড়ে কর্মচাঞ্চল্য দেখা গেছে। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সমতলের চায়ের রাজধানী পঞ্চগড়ের চা বাগানগুলোতে শুরু হয়েছে পুনিংয়ের কাজ। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে টানা 2 মাস চা পাতা উত্তোলন ও চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো বন্ধ করা হয়েছে। বাগান মালিক ও শ্রমিকরা জানান, গেল কয়েক বছর ধরে চা চাষিরা নানা সিন্ডিকেটের শিকার হলেও জেলা প্রশাসন ও বাংলাদেশ চা বোর্ডের সহায়তায় আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। তবে এখনো কীটনাশক সংকট সহ রয়ে গেছে কিছু সমস্যা। যদি চার দাম না দেয় তাহলে আমরা মনে ভাতে পাবো না। আমাদের মজুরি দিতেছে 500, এখন ভাও বাজার তো বেশি, পোষাইতেছে না। আগামীতে যেন আমরা ভালো দাম পাই, যেহেতু উৎপাদন খরচ বাড়ছে চা পাতার। 2025 সালে ভালো মানের চা উৎপন্ন হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে 2025 সালে পঞ্চগড় জেলায় চা উৎপাদন হয়েছে 1,72,47,966 কেজি। আগের অর্থ বছরের তুলনায় বেড়েছে 49,29,118 কেজি। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বেড়েছে চা চাষের পরিধিও। এবার জাতীয় উৎপাদনের 22% চা উৎপাদন হয়েছে পঞ্চগড়ে। 2025 সালে যে পরিমাণ চা উৎপাদিত হয়েছে তার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকার মতো। এই চা শিল্প রক্ষায় আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। চা পাতার মান রক্ষার জন্য আমরা নিয়মিত মোবাইল কোর্ট করেছি। বর্তমানে এই অঞ্চলে প্রায় 11,600 একর জমিতে চা চাষ হচ্ছে। গেল বছর 9,77,46,000 কেজি সবুজ চা পাতার বিপরীতে উৎপাদিত হয়েছে 2,02,42,000 কেজি চা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। খেলার খবর। টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভিন্ন গণমাধ্যমে 21 জানুয়ারির মধ্যে বিসিবিকে আইসিসির কাছে সিদ্ধান্ত জানানোর কথা বললেও এর কোনো সত্যতা নেই বলে দাবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের। আইসিসির কাছ থেকে এখনও ভালো খবর পাওয়ার প্রত্যাশা রাখছেন তারা। সর্বোচ্চ গোপনীয়তায় আইসিসির সঙ্গে বৈঠক, একটা বিবৃতি দিয়ে দায় এড়িয়েছে বিসিবি। টি-20 বিশ্বকাপ ইস্যুতে মুখে কুলু পেটেছেন বোর্ড কর্তারা। তবে আইসিসির সঙ্গে বৈঠকের পরদিনই আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের রিপোর্টে ভুল দাবি করা হয় বিসিবির বিবৃতিকে।
সংবাদে তাদের দাবি, বাংলাদেশে এসে বিসিবিকে আলটিমেটাম দিয়ে গেছে আইসিসির প্রতিনিধি। ভারতে বিশ্বকাপ না খেললে সুযোগ দেয়া হবে অন্য দলকে। তারা আরও দাবি করে 21 জানুয়ারির মধ্যেই বিসিবিকে জানাতে হবে ভারতে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু স্বল্প সময়ের সংবাদ সম্মেলনে এসে এগুলো অস্বীকার করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। 17 জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ। 30 সেকেন্ড কথা বলে এক প্রকার হন্তদন্ত হয়ে চলে যান আমজাদ হোসেন। তবে অস্বীকার করলেও সংবাদ মাধ্যম এএফপি নয়াদিল্লি শাখার দাবি, বিকল্প দল ঠিক করেছে আইসিসি। তারা বলেছে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে সুযোগ পাবে স্কটল্যান্ড। যদিও এখনো আশায় বুক বেঁধে আছেন বিসিবি কর্তারা। সবাই মিলে আমরা কথা যোগাযোগ করছি না, এটা হয়ও না। উনি যেদিন মিটিংয়ে করেছিলেন ওই দিন হয়তো কয়েকজন ইয়ে করেছেন, ওনারা ভালো বলতে পারবেন। আর এটা তো ধরেন একটা খুব মানে ওনাদের একটা ডেলিকেট ইস্যু। এই ব্যাপারে আমরাও এখনো পর্যন্ত আমরা অতটা জানি না। নিশ্চয়ই আমরা আজকে কালকের মধ্যে হয়তো একটা কংক্রিট কিছু আমরা জানতে পারবো। এটা আমাদের বোর্ডের মাধ্যমে হয়তো আপনারাও জানতে পারবেন। এদিকে নানা বিতর্কের জন্ম দেয়া এম নাজমুল ইসলাম উত্তর দিয়েছে বিসিবির কারণ দর্শানো নোটিশের। এবার এ নিয়ে মুখ খুললেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান। ওনাকে একটা শোকজ করা হয়েছে, উনি শোকজের উত্তর দিয়েছেন। তো সেই ব্যাপারে শোকজের উত্তরটা আমরা এটা বোর্ডের মাধ্যমে এটা বোর্ডে যাবে। বোর্ডে থেকে আমরা এটা আলোচনা করে এটা পরবর্তী কি হবে এটা আমরা জানাতে পারবো। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পোস্টাল ব্যালটে বিতর্কে প্রশ্নবিদ্ধ হবে ভোট, দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই, মত বিশ্লেষকদের। আস্থা ফেরাতে না পারলে নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে ইসি। গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ। আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম রায়। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আশা। এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের উপর সন্ত্রাসীদের হামলা, প্রকাশ্যে গুলি করে কর্মকর্তাকে হত্যা। আশঙ্কাজনক 3 জন সিএমএইচে, সাঁড়াশি অভিযানে যৌথ বাহিনী। এই ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন জিন্নাতারা জশোয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।